আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উত্তরায় বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে এই নারী আইনজীবীকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ। পরে উত্তরা পশ্চিম থানায় ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, আসামির মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী প্রচারণার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর মামলায় তুরিন আফরোজকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে পুরনো ঢাকার সিএমএম কোর্টে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, তুরিন আফরোজকে আদালতে তোলা হয়েছে কি, এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। মারিয়া, আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাতে কিন্তু তুরিন আফরোজকে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেফতার করেছিল এবং তাকে কিন্তু এখন রাখা হয়েছে থানার কারাগারে। সেখান থেকে আজকে তাকে সিএমএম আদালতে উপস্থাপন করার কথা রয়েছে। রীতি অনুযায়ী 24 ঘন্টার মধ্যে কোনো অপরাধী কিংবা কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে আদালতে উপস্থাপন করার বিষয়টি যে রয়েছে সেটি অনুসরণ করা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল জব্বার নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং তারই মামলায় তিনি যখন সুস্থ হয়ে ফিরে এসেছিলেন তখন কিন্তু গত মার্চে তিনি মামলাটি দায়ের করেছেন উত্তরা পশ্চিম থানায়। সেই মামলায় কিন্তু তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা চেষ্টার আসামি হিসেবে এবং এই মামলাতেই তাকে আদালতে উপস্থাপন করা হবে এবং সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। তুরিন আফরোজের ল্যাপটপ এবং মোবাইল ফোনটিও আমরা যতটুকু জানতে পেরেছি জব্দ করা হয়েছে এবং সেখানে সরকার বিরোধী নানা রকমের তথ্য, নানা রকমের পোস্ট সেগুলো পাওয়া গেছে। সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও বেশ কিছু পোস্ট পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তো এই বিষয়ে কোনো মামলা দায়ের হবে কি না সেই বিষয়গুলোও কিন্তু এখন রয়ে গেছে। তো এইগুলো এখন পর্যন্ত বিস্তারিত পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। তবে দুপুর 2টা নাগাদ তুরিন আফরোজকে আদালতে উপস্থাপন করা হতে পারে এরকম তথ্য আমরা পাচ্ছি। তো সে যখন তাকে উপস্থাপন করা হবে তখন তাকে শুধু হত্যার চেষ্টা মামলা উপস্থাপন করা হয়েছে কিনা এবং রাষ্ট্রদ্রোহ মামলা বা সরকার উৎখাতের যে মামলাটি রয়েছে সেই মামলাতেও তাকে উপস্থাপন করা হবে কিনা বা সেখানেও তার রিমান্ড চাওয়া হবে কিনা সেই সব বিষয়ে তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে তখন হয়তো বা আমরা জানতে পারবো। এখানে আদালত পাড়ায় এরই মধ্যে তুরিন আফরোজের আইনজীবী উপস্থিত হয়েছেন এবং তিনি বারবারই আমাদের কাছে দাবি করছেন যে এই মামলাটি তার বিরুদ্ধে অহেতুক এবং তাকে হয়রানির উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে। যখন তুরিন আফরোজের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটি উদ্দেশ্য প্রণীত এমনটি বলেও তিনি দাবি করছেন। আপনাকে জানিয়ে রাখি, 2013 থেকে 2019 সাল পর্যন্ত তুরিন আফরোজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করছিলেন এবং সেই সময়ে কিন্তু তিনি সেই সময় যারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু তিনি মামলা লড়ছিলেন। গতকালকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে উত্তরা পশ্চিম থানা থেকে। মারিয়া, এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সবশেষ তথ্য। ইমদাদ, ধন্যবাদ আপনাকে। সিলেট সহ দেশের বিভিন্ন শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে। সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদিকে গাজীপুরে কয়েকটি রেস্তোরাঁ, বাটার সহ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে লুটপাটের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এর আগে গতকাল দেশবাসী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া সহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুমে ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা আলাদাভাবে আসবেন ও দুটি ভিন্ন ভিন্ন দলে প্রতিনিধিত্ব করবেন। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতন্ত্রের উত্তরণে সহায়তা, মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক। পরদিন 16 এপ্রিল আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাব। তার সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দল দুটি বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন বলে জানা গেছে। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনাবাদামের আবাদ। নদীর বুকে জেগে ওঠা নতুন চরগুলোতে ফলন ভালো পাওয়ায় বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাদাম আবাদে খরচ একেবারে কম, সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে বাদামের গাছ। সরকারি সহযোগিতা পেলে যমুনা চরাঞ্চলে অনাবাদী জমিগুলো আসবে আবাদের আওতায়। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি 8 ও বাড়ি 9 জাতের চীনাবাদাম। নদীর পানি কমতে থাকার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে বাদাম রোপণ করেন কৃষক। দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। বাদাম আবাদে খরচের তুলনায় লাভ হয় 2 থেকে 3 গুণ বেশি। প্রতি হেক্টরে 1 থেকে 1.5 মেট্রিক টন বাদাম উৎপাদন হয়। এসব বাদাম বাজারে প্রতিমন 3,000 থেকে 3,500 টাকা দরে বিক্রি হয়। আমাদের যে সম্প্রসারণ স্যারেরা এই জমি পরিদর্শন করে যেভাবে দেখছে, দেখার পরে বলছে এখানে বাড়ি বাদাম আবাদের জন্য উপযোগী। এই বীজটা পাওয়াতে আমরা প্রায় 13 থেকে 14 মণ বাদাম আমরা পেয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশে নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিগুলোতে এসব বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল প্রকল্পে আরো কিছু উদ্দেশ্য আছে, যেমন আমাদের কৃষক ট্রেনিং। আমরা কিন্তু কৃষক ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের যে পপুলার যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো কিন্তু আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। টাঙ্গাইলের মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। সময়মতো ওষুধ প্রয়োগ এবং নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, সেচ প্রয়োগ সবকিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে, যা মানবদেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক। শুল্ক কমানোর অনুরোধ জানানো দেশগুলোর সাথে দ্রুতই সমঝোতা আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীন নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির উপর আরও 50% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে দেশটির উপরে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছিলেন তিনি। তারপরও চীন যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করে। ট্রাম্পের সাথে যোগাযোগ করে ইতিমধ্যেই ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইতালি শুল্কের হার কমিয়ে আনতে পেরেছে। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্টে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠের চোট কাটিয়ে এই সিরিজের দলে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস। এছাড়া আয়ারল্যান্ড সিরিজের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়া অধিনায়ক ক্রিক আরভেনিও ও বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন। এই 2 বড় তারকা ছাড়াও দলে আরও কিছু পরিবর্তন এসেছে। 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটার তাফাজ্জা সিগারকে আবারও দলে ডাকা হয়েছে। দলে ফিরেছেন ওয়েল্টিং মাসাকচাও। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই স্পিনার। বাংলাদেশের জিম্বাবুয়ের সর্বশেষ টেস্ট খেলেছে 2020 সালে। সেই টেস্টে ইনিংসও 106 রানে জেতে টাইগাররা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।